হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার আপডেট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, ক্লার্ক বা গ্রুপ সির চাকরি দুর্নীতি এবং সেই সঙ্গে সেই মামলার বিস্তারিত কি কি আপডেট এলো আজ কলকাতা হাইকোর্ট থেকে, তা বিস্তারিত আমরা জানবো। এবং এই মামলার অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, তা বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং সমস্ত অর্ডার কপির ডিটেলস কি কি উল্লেখ করা হয়েছে তার সমস্ত থাকবে এর মধ্যেই। মামলাটি এদিন ১৬ই জানুয়ারি ২০২৪ তারিখে শুনানি হয় এবং যার আইটেম নাম্বার ছিল ১৮ থেকে ১৯৯, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মামলা একসঙ্গে যুক্ত হয়ে আছে, যেটার কোর্ট নাম্বার ছিল ২৯ নম্বর কোর্টে, যেটা মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের তার ডিভিশন বেঞ্চ। আর ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2613 অফ ২০২৮, যার পিটিশনার রয়েছেন বসন্ত দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি নবম, দশম থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত প্রত্যেকটা স্তরেই ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছে। ওএমআর মিসম্যাচ আছে, তবুও তারা চাকরি পেয়েছে। তাছাড়া প্যানেল এক্সপায়ার করে গেলেও বেশ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে। স্কুল সার্ভিস কমিশন তাদের চাকরি দিয়েছে। এমনকি স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন না দিলেও তারা চাকরি পেয়েছে এই প্রত্যেকটা স্তরে। তো এত দুর্নীতির পর এই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো সুপ্রিম কোর্ট থেকে মামলার সমস্ত অনেকগুলো মামলা যেহেতু একসঙ্গে ছিল, সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চে মাননীয় চিফ জাস্টিস তিনি করে দিয়েছেন এই মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের তাদের ডিভিশন বেঞ্চে সমস্ত বিস্তারিত প্রথম দিনের শুনানি কি কি হয়েছে এবং তার অর্ডার কপিতে কি কি উল্লেখ করা হয়েছে তা আমরা জেনে নেব এই ভিডিওতেই। তো এদিন শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে তারা জানায় যে স্কুল সার্ভিস কমিশন তার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল ২০১৬ সালে। এরপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে প্যানেলের মেয়াদ থাকে সাধারণত ১ বছর। সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশন প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদেরকে তাদেরকে চাকরি দিয়েছে, এই অভিযোগ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। তখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেন যে প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর যদি কেউ চাকরি দিয়ে থাকে স্কুল সার্ভিস কমিশন, তাহলে তাদের চাকরি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে এই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কারা কারা নিয়োগ পেয়েছে সমস্ত লিস্ট আমার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে। সেই লিস্ট নিয়ে আমি অলরেডি ভিডিও নিয়ে আসবো ১-২ দিনের মধ্যেই। বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। এরপর কিছু পিটিশনারদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বলছিলেন যে আমার মক্কেলরা কেউই প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কেউই চাকরি পায়নি। কল্যাণবাবু তিনি আরো দাবি করেছেন যে গাজিয়াবাদ থেকে কোনো হার্ড ডিস্ক তারা উদ্ধার করেনি, অর্থাৎ সিবিআই কোনো হার্ড ডিস্ক সেখান থেকে উদ্ধার করেনি, এই সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে। সিবিআই যে দাবি করছে সেই দাবি সঠিক নয়। বিচারপতি তখন বলেন যে আপনি কি তাহলে স্কুল সার্ভিস কমিশনের ডেটাবেস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? কল্যাণবাবু তখন বলেন না, স্কুল সার্ভিস কমিশনের তথ্য নয়, সিবিআই এর নথি ও তার সমস্ত যে ডেটা তারা করেছে ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে তার সংশয় রয়েছে। এরপর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তার আইনজীবীরা যারা কথা বলছিলেন তারা জানান যে স্কুল সার্ভিস কমিশনের কাছে যে সার্ভার ছিল তা থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সিবিআই তদন্তের পর সেই নথির সঙ্গে গাজিয়াবাদের নথি খতিয়ে দেখা হয়। পরবর্তীকালে কোর্টের নির্দেশে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়োগপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এরপর পিটিশনারদের পক্ষ থেকে কল্যাণবাবু দাবি করেন, তিনি যুক্তি দেখান যে গাজিয়াবাদ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটার সত্যতা যদি প্রমাণিত না হয় তাহলে চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকা উচিত। কারণ হার্ড ডিস্কের কোনো ফরেনসিক টেস্ট করা হয়নি, অর্থাৎ তথ্যের ভ্যালিডিটি নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। এরপর মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেন স্কুল সার্ভিস কমিশনকে যে আপনাদের সার্ভারে যে তথ্য আছে সেগুলো নাইসার দেওয়া তথ্যই, তাই তো? তখন স্কুল সার্ভিস কমিশন তারা জানায় যে নাইসা থেকেই তাদের প্যানেলের সমস্ত তথ্য এসেছিল। তো সামগ্রিকভাবে যেটা দেখা গেল যে যাদের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছে তাদের চাকরি কিন্তু বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা। তাদের চাকরি কারোরই চাকরি থাকবে না কিন্তু যারা প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশন যাদের নিয়োগ করেছে। এবার আমরা অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব। অর্ডার কপি দেখুন প্রচুর অনেকগুলো ম্যাট ফাইল এখানে যুক্ত আছে। ডাব্লিউপিএ নাম্বার এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি, একবার করে দেখিয়ে দেব যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিট পিটিশন রয়েছে। স্কুল সার্ভিস কমিশন সেখানে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে। আমরা পরপর একবার দেখিয়ে দেবো। তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ফাইল যুক্ত করা হয়েছে। তো অনেকগুলো টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি ৩৪টা পেজ রয়েছে। ৩৪টা পেজের ম্যাক্সিমামই কিন্তু এই রিট পিটিশনের নাম্বার এবং তার রেসপন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছে এবং অনেকগুলো লয়ার তারা রয়েছেন। তো পরপর আমি একটু নিচে নামিয়ে দেখে দেব
আপনারা পরপর একবার দেখে নিতে পারবেন। তো সরাসরি আমি একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আরেকটু নিচে নামালেই কিন্তু সমস্ত মূল বিষয়বস্তুর দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিটিশনারদের পক্ষ থেকে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় রয়েছেন। আরো পরপর অনেকগুলো নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে ফেরদৌস শামীম রয়েছেন, গোপা বিশ্বাস রয়েছেন, পায়েল সোম রয়েছেন, অনেক এনারাও পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন। কোন লয়ার কোন ম্যাটের সঙ্গে লড়ছেন সেটা কিন্তু পরপর এখানে রয়েছে। এত নাম রয়েছে, এত লয়ার রয়েছেন যে সবার নাম কিন্তু পড়ে দেখানো সম্ভব নয়। আপনারা একবার দেখে নেবেন। তো আমি সরাসরি মূল বক্তব্যের দিকে চলে যাচ্ছি, যেখানে মূল বক্তব্যটা বলা আছে সেখানে আমরা চলে যাচ্ছি। দেখুন কত পেজ, কত লয়াররা রয়েছে এখানে। আমরা চলে এসেছি অর্ডারের মূল বক্তব্যের দিকে, যেটা বলা হয়েছে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কে বলা হয়েছে তারা একটা ফাইল এফিডেভিট তারা একটা জমা করেছে অন দ্য রেকর্ড। সেই এফিডেভিট থেকে একটা রেকর্ড হিসেবে তারা গ্রহণ করেছে দুই বিচারপতি। কপিস অফ সাচ এফিডেভিট আর সার্ভ অন দ্য অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর দ্য ক্যান্ডিডেট। যে সমস্ত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন তাদেরকে সার্ভ করা হয়েছে, অর্থাৎ তার সমস্ত কপিদের এফিডেভিটগুলো সেই অ্যাডভোকেটদেরকে প্রদান করা হয়েছে। In the event any parties required a copy of such affidavit, যদি কোনো পার্টির কোনো অ্যাডভোকেটের যদি প্রয়োজন হয় এই এফিডেভিটের, তাহলে তারা কিন্তু অবশ্যই সিবিআই এর যে অ্যাডভোকেট রয়েছেন সিবিআই অ্যাডভোকেট থেকে তিনি অবশ্যই এই কপিটা নিতে পারেন। এরপরে যেটা বলা হচ্ছে এফিডেভিট বাই সাম অফ দ্য রেসপন্ডেন্ট বাই টেকেন অন রেকর্ড, অর্থাৎ রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যে এফিডেভিট দেওয়া হয়েছে সেই এফিডেভিটের যে রেকর্ড, সেই রেকর্ডের এফিডেভিট সেটাও কিন্তু সবাইকে সার্ভ করা হয়েছে। নোটস অন আর্গুমেন্ট সাবমিটেড ইন আইটেম নাম্বার 151 অ্যান্ড 153 অফ টুডে লিস্ট টু বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ যে লিস্টের যে মামলাগুলো রয়েছে তার সেই মামলাগুলোর মধ্যে 151 এবং 153 নম্বরের আইটেমে যারা ছিল তারা তাদের যে নোটস অফ আর্গুমেন্টস, তারা কোন কোন বিষয়ে কথা বলবেন, কোন কোন পয়েন্টে কথা বলবেন, সেই পয়েন্টগুলো অর্থাৎ নোটস অফ আর্গুমেন্টসগুলো তারা কিন্তু আজ কোর্টে সাবমিট করেছে। Parties are at liability to use any affidavit to the affidavit of CBI within 2 days from the date. অর্থাৎ আজকে থেকে দুদিনের মধ্যে সমস্ত এফিডেভিট গুলো তারা তা সমস্ত পার্টির মধ্যে শেয়ার করতে পারে বা একে একে দেওয়ার মতো স্বাধীনতা তাদের মধ্যে রয়েছে। We heard Mr. Kalyan Bandyopadhyay, learned senior advocate, appearing for the successful candidate who are in employment. অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখন ইতিমধ্যে চাকরি করছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ইতিমধ্যে টিচার শিক্ষকতা করছেন বা এমপ্লয়মেন্ট হয়ে আছেন গ্রুপ সি গ্রুপ ডিতে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে কথা বলছিলেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উই অলসো হিয়ার্ড মিস্টার আশিস কুমার চৌধুরী তিনি কথা বলছিলেন লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ইন রেসপেক্ট অফ দ্য রিট পিটিশন রিলেটেড টু ক্লাসেস 9, 10, 11, 12, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের যে সমস্ত পিটিশনার সেই সমস্ত পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন আশিস কুমার চৌধুরী মহাশয়। এরপর যেটা বলা হচ্ছে উই ইনভাইটেড অ্যাডভোকেটস পিটিশনার্স টু অ্যাড্রেস দ্য কোর্ট ইফ দে উইশড in addition to the submission by Mr. বিকাশ রঞ্জন ভট্টাচার্য and আশিস কুমার চৌধুরী, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আশিস কুমার চৌধুরী মহাশয় তাদেরকে রিকোয়েস্ট করছেন মাননীয় বিচারপতি দ্বয় যে তারা তাদের পিটিশনারদের পক্ষ থেকে যদি আর কোনো বক্তব্য থেকে থাকে তা বা তাদের যদি কোনো ডকুমেন্টস বা কোনো কিছু বিষয়ে তাদের যদি জানানোর প্রয়োজন থাকে বা তারা কোর্টে সাবমিট করার প্রয়োজন থাকে বা নতুন কোনো তথ্য এডিশন করার প্রয়োজন থাকে বা কোর্টে সাবমিট করার প্রয়োজন থাকে তাহলে তারা কিন্তু সাবমিট করতে পারেন। No learned advocate can forward to represent any other writ petition. অন্য কোনো লয়াররা অন্য কোনো অ্যাডভোকেটরা তারা অন্য কোনো পিটিশনারদের পক্ষ থেকে তারা কোনো কিছু সাবমিশন করতে এগিয়ে আসেনি। এরপর যেটা দেখা যাচ্ছে মিস্টার অনিন্দ্য কুমার মিত্র তিনি লার্নার সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ফর দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত টিচার বা যে সমস্ত অন্যান্য গ্রুপের যারা চাকরি করছেন তাদের হয়ে কথা বলছিলেন মিস্টার অনিন্দ্য কুমার মিত্র ইন রেসপেক্ট অফ ক্লাস নবম দশম 9, 10 এর জন্য গ্রুপ সি ম্যাটার্স কমেন্টস হিজ সাবমিশন। তিনি তার এই সমস্ত লেভেলের জন্য অর্থাৎ নবম দশম এবং গ্রুপ সি ক্যান্ডিডেটদের হয়ে তিনি কথা বলছিলেন এবং তিনি তার সাবমিশন শুরু করেছেন এবং উইল বি কন্টিনিউ অন দ্য নেক্সট ডে, পরের দিনেও তিনি এই সাবমিশন গুলো কন্টিনিউ করবেন। লিস্ট দ্য ম্যাটার অন জানুয়ারি 17, 2024, অর্থাৎ 17 তারিখেই আবার মামলাটি লিস্টেড হয়ে আছে, তার পরের দিনই মামলাটি লিস্টেড হয়ে আছে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদ। তবে এর আগে যে বিষয়টা বলছিলাম ভিডিও শুরু করার প্রথমেই যেটা বলছিলাম যে সমস্ত ক্যান্ডিডেট প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরেও শিক্ষকতার চাকরি করছেন বা তারা নিয়োগপত্র পেয়েছেন তাদের চাকরি কিন্তু থাকবে না, এই বিষয়গুলো এখনই মামলাটা অর্ডার কপির মধ্যে মাননীয় বিচারপতিরা উল্লেখ করেননি, কেননা এই বিষয়টি তারা কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসছে।
তবে ওনারা যে একদম ফাইনাল জাজমেন্ট যখন আসবে তখনই তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করবেন, কারণ এটা ফাইনাল জাজমেন্ট নয়, এখনো আরো কয়েকটা হিয়ারিং হবে, তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে। তো সেক্ষেত্রে ততক্ষণে আমাদের ওয়েট করতে হবে। বিচারপতিদের যেটুকু পারসেপশন হয়েছে সেটুকু থেকে বোঝা যাচ্ছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যারা চাকরিতে যুক্ত হয়েছেন তাদের কিন্তু চাকরির সংশয়ের মুখে পড়লো এবং তাদের চাকরি বাতিলের সম্মুখীন হয়ে গেল। তো আমরা এর পরের ভিডিওতে আমরা জেনে নেব যে কারা কারা কোন কোন লিস্টের ক্যান্ডিডেট তারা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে, সেই লিস্ট নিয়ে নাম ধরে ধরে একটা ভিডিও আসবে। ততক্ষণে আপনারা সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এখনকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।